কত বড় সাহস! আমাকে টাকা দেবে না, বলে খাজনা তো দিয়েছি, আবার আপনাকে টাকা দেব কেন? জানে না এই টাকা যে আমাকে সবাই দেয়। আহমেদ, আহমেদ! হুজুর আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওই যে গরিব বিধবাটা উত্তর পাড়ায় ঘর তুলে থাকে, যে কি যেন নাম? ফাতেমা? হ্যাঁ, ও আমাকে বখরা দেয়নি। কাল দল বল নিয়ে ওর বাড়ি ঘর ভেঙে দিয়ে আসবে। হুজুর, আগামীকাল ওর মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে? তাহলে তো আরো ভালো। অনেক দিন বিয়ের খাবার খাওয়া হয় না, বিয়ের খাবারের হাঁড়িগুলো তুলে নিয়ে আসবে। কিন্তু হুজুর, তাহলে তো মেয়েটার বিয়ে ভেঙে যাবে। যাক, আমার কি, আমার বখরা দেয়নি, আমার তো ওসব দেখার বিষয় না। যাও, এই কাজটা হয়ে যাওয়া চাই। আজ রাতটা অন্যরকম। গ্রামের বাতাসে বিয়ের গন্ধ ভেসে আসছে। মাংসের ঝোল, পোলাও, মিষ্টির ঘ্রাণ, আহা! আমার পেটটাও যেন জেগে উঠেছে। কাল বখরাটা বেশ ভালোই পাবো। সালমা, ও সালমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, বরযাত্রীরা সব চলে আসবে। আপনারা কারা? আজ আমার মেয়ের বিয়ে, আসুন বসুন। আমরা বসতে আসিনি, আমরা রহিম সাহেবের লোক। সাহেবের হুকুম, এ বাড়ির সব খাবার নিয়ে যেতে হবে। কি বলছেন আপনি? খাবার নিয়ে যাবেন মানে? এসব কি বলছেন? তোমার এত বড় সাহস, তুমি সাহেবের বখরা দাওনি? সে কি? আমি তো মহাজনকে খাজনা দিই, আবার সাহেবকেও বকরা দিতে হবে মানে কি? খাজনা তো আগেই দিয়ে দিয়েছি, এখন আবার কিসের বকরা? তোমার অনেক সাহস, বুঝতে পেরেছি। এটা খাজনা নয় মা, এটা সাহেবের ইচ্ছে। বখরা দেবে না? বেশ, তো আমরা বিয়ে বাড়ির সব খাবার তুলে নিয়ে যাব। না, এটা অত্যাচার। আমার বাপ মরা মেয়েটাকে কষ্ট করে জোগাড় যন্ত্র করে বিয়ে দিচ্ছি, আমাদের উপর এই জুলুম করবেন না দয়া করে। কি হয়েছে মা? দেখ না মা, এরা বলছে বিয়ে বাড়ির সব খাবার নিয়ে যাবে। আমি রহিম হুজুরের বখরা দিইনি, তাই রহিম হুজুর লোক পাঠিয়েছেন। এসব আপনারা কি বলছেন? খাবার আপনাদের দিতে হবে কেন? রহিম সাহেবের হুকুম, তাই। তোমরা বুঝতে পারছো না কেন? হুজুরের বখরা দাওনি, এখন এর মাসুল দিতে হবে। রহিম হুজুরের সামনে কথা বলার সাহস এ তল্লাটে কারো নেই। তোমরাই দুঃসাহস দেখিয়ে ফেলেছ, এখন এর সাজা পেতে হবে। এই খাবারগুলো তুলে নে, জলদি। মা, এরা খাবার সত্যি নিয়ে যাবে, আমরা কি কিছুই করতে পারবো না? আমার মেয়ের বিয়ে, আমি সারা জীবনে সঞ্চয় দিয়ে এই দিনটা সাজিয়েছি, আপনারা সব নিয়ে গেলে আমার মেয়েটার বিয়ে ভেঙে যাবে। আমরা লোকের কাছে মুখ দেখাবো কি করে? কাঁদলে কিছু বদলাবে না মা, সাহেবের হুকুম আমাদের মানতেই হবে। এই তুলে নাও, সব খাবার তুলে নাও। হে সৃষ্টিকর্তা, তুমি এর বিচার করো, এর বিচার করো। কিসের হাওয়া এমন সময়? এ কি? বলা নেই কওয়া নেই, এভাবে হঠাৎ বাজ পড়ল, এসব তো ভালো লক্ষণ নয়। এই সময় এভাবে মেঘ ডাকাডাকি করছে, লক্ষণ তো ভালো নয়। মেঘটা তো দেখে মনে হচ্ছে। আহা! বিয়ে বাড়ির খাবারের স্বাদই আলাদা। উফ, এই খাওয়ার সময় আবার কে এলো? মানুষের জ্বালায় আর পারা গেল না। আহমেদ, তুমি এই অসময়? সাহেব, একটা ভয়ঙ্কর মেঘ আপনার বাড়ির দিকেই যেন এগিয়ে আসছে সাহেব। কি সব যাতা বলছো? মেঘ এগিয়ে আসছে মানে কি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম, আমার চোখের সামনে, ঠিক আমার চোখের সামনেই আচানক বাজ পড়ল একটা গাছের উপর।
আর কালো মেঘ আপনার বাড়ির দিকেই যেতে দেখলাম সাহেব। এসব বাকওয়াজ কথা বলার জন্য তোমাকে আমি পয়সা দিই? যাও তো, যাও, আমার সময় নষ্ট করো না। সাহেব, বিয়েবাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল। মা কাঁদছিলেন, কনে চোখের পানি ফেলছিল। ওদের অভিশাপ। আরে কি জ্বালা! আমি এসব অভিশাপ টভিশাপ বিশ্বাস করি না। যাও তুমি এখন। আপনি বিশ্বাস করছেন না সাহেব, কিন্তু কিছু একটা অবশ্যই হবে। ওই কালো মেঘ আমি দেখেছি। লক্ষণ ভালো না সাহেব, খুব ভয়ঙ্কর কিছু হবে। ভয়ের গল্প বানাচ্ছ? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তুমি যাও, আমি খেতে বসেছি। যত সব, গ্রামের লোকেরা এত ভীতু। কি অদ্ভুত, মেঘ এভাবে ডাকছে কেন? কি ওটা? এই মেঘ এই সময় এমন অদ্ভুতভাবে ডাকছে কেন? মা, ও মা, মা। কি মা, কি হয়েছে? মেঘটা কেমন অদ্ভুতভাবে ডাকছে। কই, না তো, তোর মনের ভুল মা। না মা, আমার অন্য কিছু মনে হচ্ছে কোনো অভিশাপ বয়ে এনেছে। কিছু মানুষের অহংকার এতটাই উঁচু যে তাদের জন্য মাটির দুনিয়ায় অভিশাপ নেমে আসে। মানুষ নিজেকে মনে করত দেবতার সমান, কিন্তু মানুষ কি আর তা হতে পারে? আর অহংকারীর পতন তো সুনিশ্চিত। তাহলে কি মা, এই মেঘ কারো অহংকারের অভিশাপ হয়ে এসেছে? এমন কিছু হলে তো ভয়ঙ্কর ব্যাপার হবে। দেখো তো এই মাটির কীটগুলোকে, সারাদিন ঘাম ঝরিয়ে দুমুঠো ভাতের জন্য লড়াই করে। আর আমার তো সব আছে, জমি, ধন, সম্মান, রাজার যা আছে সবই তো আমার আছে। কেউ আমাকে ছুঁতে পারবে না। হুজুর, আমার স্ত্রী খুব অসুস্থ, তার ভালো চিকিৎসা প্রয়োজন। আমার খাজনাটা দিতে এবার দেরি হবে, আপনি একটু। দেরি হবে বলতে? খাজনার দেরি টেরি হওয়া চলবে না। খাজনা আগে, বাকি সব কিছু পরে। হুজুর, একটু দয়া করুন। কিসের দয়া? তোমরা কি জানো না সব শেষ হয়ে গেলেও খাজনা দিতেই হবে? খাজনা মাফ নেই। হুজুর, আমি তো খাজনা দেব না বলিনি, দিতে দেরি হবে তাই বলেছি। চুপ করো, আমি কোনো কথা শুনতে চাই না। সময় মতো খাজনা চাই। হুজুর, একটু দয়া করুন। গেল বছর বন্যায় ফসলের খুব খারাপ অবস্থা ছিল। এই বছর আমার স্ত্রী প্রচণ্ড অসুস্থ। কি করব হুজুর? এবারের খাজনাটা পরে দিলে আমার জন্য ভালো হতো হুজুর, একটু দয়া করুন হুজুর। তোমার ভালো দিয়ে আমি কি করব? যাও তো যাও, যত সব। সময় মতো খাজনা না পেলে তোমাকে বাড়ি থেকে উচ্ছেদ করব, মনে রেখো। হুজুর, দয়া করুন। চুপ করো, যাও, চলে যাও। খাজনার টাকা সময় মতো চাই। আহা, খাজনার টাকা একদম সময় মতো তোলা হয়েছে। একটু কড়া না হলে এই গরিবগুলো কেমন যে ছোটলোকি করে। ছেলের অসুখ, বউয়ের অসুখ, ক্ষুধা, আজ এটা কাল ওটা, যত সব। খাজনা যদি সময় মতো না পেতাম, চাবকে এদের। এ কি, এই সময় বৃষ্টি? যাগে, আমার কি, আমার বাড়িঘর পাকা, না আছে ঝড়ের ভয়, না আছে বাড়ি ডুবে যাওয়ার ভয়। আমার চিন্তার কোনো কারণ নেই। আমি যাই, খিচুড়ি আর মাংসের ঝোল খাওয়ার আয়োজন করি গিয়ে। কি ভয়ঙ্কর বৃষ্টি মা! বাড়িঘর তো সব এবার বন্যায় ডুবে যাবে মনে হচ্ছে। আমরা কি করব মা? সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখ মা। তিনি যদি ক্ষতি চান তাহলে কারো পক্ষে তা রোধ করা সম্ভব না। আবার তিনি যদি রক্ষা করতে চান তাহলে কারো পক্ষে ক্ষতি করা সম্ভব না। যাক, সব ধ্বংস হয়ে যাক। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে আমার স্ত্রীর পা অসুখে নষ্ট হয়ে গেছে। খাজনার টাকা, হায় রে খাজনার টাকা! যাক, সব ধ্বংস হয়ে যাক।
এই অত্যাচারী পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাক। আমি আমি কি বেঁচে আছি? এ কি, খালপাড়ের এই জায়গাটা তো সবুজে ভরপুর, তার মানে কি বন্যা সব জায়গায় হয়নি? উফ, কি ভয়াবহ বন্যা! পানির কি স্রোত, আর কি ভয়ঙ্কর বজ্রপাত! গাছ পড়ে আমার এমন পাকা বাড়ি ভেঙে গেল। আমার পাকা বাড়ির এই হাল, তাহলে না জানি গ্রামের গরিবগুলোর কি অবস্থা। ওরা তো সব নিশ্চয়ই বাড়িঘর সহই তলিয়ে গেছে। ওই যে বিধবাটা আর তার মেয়েটা যাচ্ছে, নিশ্চয়ই বন্যায় সব হারিয়ে ভিক্ষে খুঁজতে বের হয়েছে। মা দেখো, ওটা রহিম হুজুর না? আরে হ্যাঁ, তাই তো। এ কি হাল হয়েছে, চল তো গিয়ে দেখি। আরে হুজুর, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। তো কি হয়েছে? না মানে, আপনার এই হাল, আমরা ভাবলাম। কি কি ভেবেছিলে তোমরা? না কিছু না, চল রে সালমা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ভিক্ষেই তো করতে যাচ্ছ, আর কোথায় যাবে? ভিক্ষে? হ্যাঁ, যা ভয়ঙ্কর বন্যা হলো, বাড়ি ঘর তো সব তলিয়ে গেছে। আমার মতো ধনীর এ হাল, আর তোমরা তো এমনিতেই গরিব, এখন নিশ্চয়ই ভিখেরি হয়েছ। বন্যা? হ্যাঁ, তাই তো, তোমরা আরো গরিব হয়ে গেছো। না হুজুর, মানে। আরে হুজুর, আপনার এই হাল কেন? কেমন হাল? আমি ঠিকই আছি, ঠিকই থাকবো। তোমরা যাও, তোমাদের কথা ভাবো। ভিক্ষে করতে বের হয়েছ, ভিক্ষে করো। ভিক্ষে? ভিক্ষে করব কেন হুজুর? সৃষ্টিকর্তা এখনো মাথার উপর ছাদ রেখেছেন, মাঠে ফসল রেখেছেন, আমার তো ভিক্ষে করতে হবে না। হ্যাঁ, আমরাও ভিক্ষে করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি সালমার জন্য নতুন শাড়ি কিনতে। আর আমি যাচ্ছি বাজার করতে, আমার স্ত্রীর সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে, তাই ইলিশ কিনতে যাচ্ছি। নতুন শাড়ি? সর্ষে ইলিশ? হ্যাঁ হুজুর। সে কি, এরকম ভয়ঙ্কর বন্যায় সর্বস্ব হারিয়ে তোমাদের এত ফুর্তি আসে কোত্থেকে? বন্যা? কি বলছেন হুজুর এসব? বন্যা তো হয়নি। কি বলছো তোমরা? হ্যাঁ, কিসের বন্যা? বৃষ্টি হয়েছে কেবল। হ্যাঁ? হ্যাঁ হুজুর। তাহলে তাহলে আমার এ হাল কেন? আমার বাড়িঘর বন্যায় তলিয়ে গেছে, আমি আমার সর্বস্ব হারিয়েছি। এ তো তাহলে সাধারণ বন্যা ছিল না, এই বন্যা হয়েছে আপনার অহংকারের জন্য। অহংকারের জন্য? হ্যাঁ, আপনি আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিলেন হুজুর। আপনার খাজনা সময় মতো না দিলে বাড়িঘর থেকে উচ্ছেদ করবেন বলেছিলেন। সময় মতো খাজনা দিয়ে গিয়ে আমার স্ত্রীর চিকিৎসা হয়নি, ওর পা ঘা হয়ে নষ্ট হয়ে গেছে। এই বন্যা আপনার অত্যাচারের ফল হুজুর। কিন্তু আমার ক্ষমতা, আমার সম্পত্তি, সেগুলোরতে কমতি ছিল না। আমি তো অজেয় ছিলাম, আমি কেন এই বন্যার হাত থেকে রেহাই পেলাম না? সৃষ্টিকর্তা যাকে ক্ষতি দিয়ে শিক্ষা দিতে চান তাকে কেউ রক্ষা করতে পারে না। আর যাকে ক্ষতি থেকে রক্ষা করতে চান তাকে কেউ বাঁচাতে পারে না। আমি এ কি করেছি? আমি এত কিছু ধ্বংস করে ফেলেছি। আমি তাহলে এখন কি করব? হে সৃষ্টিকর্তা, আমি অহংকারী ছিলাম, কোনো দিন তোমাকে ডাকিনি, তোমার অস্তিত্ব আমার জীবনে ছিল না। আমাকে সাহায্য করো হে সৃষ্টিকর্তা, আমাকে পথ দেখাও। আমি আমি সত্যিই ভালো কিছু করতে চাই, আমি সত্যিই ভালো কিছু চাই। আরে, খালপাড়ের এই জমি তো বেশ উর্বর, আমি এখানে চাষবাস করে আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি। কিন্তু কিন্তু কি দিয়ে শুরু করব? যত সব, জামাইয়ের এখন আবার আচারি বেগুন খেতে ইচ্ছে করছে। এই অসময়ে আমি বেগুন কোথায় পাবো? এই তল্লাটে একে তো বেগুন পাওয়া যায় না, তার উপর এখন তো বেগুনের মৌসুমও না। যত ঝামেলা শুধু আমার ঘাড়ে।
এই তল্লাটে বেগুন পাওয়া যায় না? পেয়েছি। আমি খালপাড়ে বেগুন চাষ করব। আমাকে যেভাবেই হোক এই বেগুন চাষে সফল হতে হবে। এই মাটিতে আমি কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। আমার হাতে সময়ও তো বেশি নেই। যাকগে, চেষ্টা করে দেখি। যখন ধন যায় তখন অহংকারও যায়। এ কি? এই বেগুন তো সব পোকাতেই খেয়ে নেবে। এখন আমি কি করব? কি হুজুর, কেমন লাগছে জমি চাষ? আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখানে বেগুন চাষ করব কিভাবে? সব বেগুন পোকায় খেতে নিচ্ছে। আগে আমার হাতে সোনা ছিল, এখন শুধু মাটি আর পোকা। হুজুর, আপনাকে দেখে মন খারাপ হয়। আমাদের খুব কষ্ট দিয়েছেন আপনি, কম জুলুম করেননি। আজ আপনার বেগুন চাষ করতে গেলে পোকা খেয়ে নেয়। হ্যাঁ, আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু আমার এই ভুলের শিক্ষা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। হুজুর, এখন মাটির ভাষা শিখুন। আমি এক জায়গা থেকে এই নতুন জাতের বেগুনের বীজ পেয়েছি। একে হাইব্রিড বলে। হাইব্রিড বেগুন? হ্যাঁ, এই বেগুনে নাকি পোকা কম হয়, ফলন বেশি হয়। আমি সময় আর টাকার অভাবে চাষ করতে পারিনি। আপনি করে দেখুন কি হয়। হাইব্রিড? এটা কি জাদুর বেগুন যে পোকা ধরে না? জাদু তো বটেই, জাতের জাদু। আমার তো আর কিছু হারাবারও নেই। সব হারিয়েছি যখন, তখন নতুন করে আর কি হারাবো? এই বেগুন না হয় চাষ করেই দেখি। হ্যাঁ, আমি তাই করব। আমি সর্বোচ্চ চেষ্টা করব। দেখ দেখ, রহিম হুজুর কেমন পরিশ্রম করছে। এবার মনে হয় পরিশ্রমের ফল সে পাবে। হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছে। পরিশ্রম যখন অহংকারকে জয় করে, তখন মাটি ফল দিতে শুরু করে। লোকটা অহংকারী, কিন্তু আমি চাই না ওনার খারাপ কিছু হোক। হুজুর, আমি সফল হয়েছি। হাইব্রিড বেগুনের তো ফলন দারুণ হয়েছে। হুজুর, আপনার খেতে তো দারুণ ফলন হয়েছে। আপনি তো বাজিমাত করে দিয়েছেন। হারুন, হ্যাঁ, আমার খেতে দারুণ ফলন হয়েছে, কিন্তু সবচেয়ে চমৎকার ব্যাপার কি ঘটেছে জানো? কি হুজুর? আমার মনে চমৎকার পরিবর্তন ঘটেছে। খালপাড়ে হাইব্রিড বেগুন চাষ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি ছিলাম অহংকারী। মাটির কাছে গিয়ে আমি বুঝতে পেরেছি কৃষকরা কত কষ্ট করে। সত্যি হারুন, আমি তোমার কাছে অনেক ঋণী হয়ে গেছি। আর তোমাদের কষ্টের তুলনা হয় না। আমি তোমাদের উপর কতই না অত্যাচার করেছি। আরে কবিরাজ মশাই, আপনি? হারুন, তোমার স্ত্রীর নাকি পা ঘা হয়ে নষ্ট হয়ে গেছে। চলো চলো, দেখব কি হয়েছে। পা আমি সারিয়েই ছাড়ব। কি বলছেন কবিরাজ মশাই? আপনি আমার স্ত্রীকে দেখবেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনার টাকা? ও চিন্তা তোমার করতে হবে না। টাকা আমি পেয়ে গেছি। রহিম সাহেব দিয়ে দিয়েছেন। রহিম হুজুর টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, চলো চলো, জলদি চলো, দেরি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন কবিরাজ মশাই। আরে, এটা আবার কি? মা, ও মা, দেখে যাও মা। কি রে, কি হয়েছে? মা, দেখো দেখো, এগুলো কি? আরে, এত টাকা! এগুলো কিসের টাকা? আরে, এটা কি? সালমা, তোমার যে ক্ষতি আমি করেছি তা পূরণ করার সাধ্য আমার নেই, কিন্তু আমি সত্যি মন থেকে তোমাদের উপকার করতে চাই। তোমার আগের বিয়েটা ভেঙে দিয়েছিলাম, আমি অন্যায় করেছি,
এই অন্যায় ক্ষমার অযোগ্য, তাও আমি ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আগামীকাল তোমাদের বাড়িতে পাত্রপক্ষ যাবে। পাত্র আমার আত্মীয়, ঘর বর দুই ভালো। আশা করি তোমাদের পছন্দ হবে। যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে বিয়ের আয়োজনে কিন্তু কোনো কমতি রেখো না। যা প্রয়োজন হয় আমাকে জানিও। আমি সব সময় তোমাদের পাশে আছি। রহিম। দেখ, জালের মধ্যে কেমন চকচক করছে, মনে হচ্ছে ইলিশ আছে। জানি না, জান টানতে হবে, ভাগ্য ভালো হয়ে থাকতেও পারে। আরে বাহ, একটাই মাত্র ইলিশ উঠেছে। না, এই শীতকাল এলেই আর কাজকর্ম করা যায় না। ঠান্ডায় মনে হয় লেপের নিচেই বসে থাকি, কিন্তু সে কপাল তো আর আমার নেই। এই শীতে সাপ সকালে উঠে রান্না বান্নার জোগাড় করতে হবে। লতা দিদি, ও লতা দিদি, কোথায় তুমি? লতা দিদি, ও লতা দিদি। আরে আরে, এই সাত সকালে আমার নাম ধরে আবার কে ডাকাডাকি করছে? আরে হাবু, তুই? হ্যাঁ গো দিদিমণি, আমি। আয়, এসে বস। তাই সকাল সকাল? না গো দিদিমণি, বসার সময় নেই। কর্তাবাবু আজ বিকালে তোমাদের বাড়ি যেতে বলেছেন, তাই তো সকাল সকাল এসেছি। কেন রে হাবু হঠাৎ? বাবা আবার আমাকে বাড়ি যেতে বলেছেন কেন? সেটা তো আমি জানি না, খবর দিতে বলেছেন, দিয়ে গেলাম। বিকালে চলে এসো কিন্তু। আমি গেলাম। আরে বস একটু, কিছু মুখে দিয়ে যা। খালি মুখে কোথায় যাবি? না গো দিদিমণি, আমার হাতে সময় নেই, আরেকদিন এসে খাবো। আমি গেলাম। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। গিন্নি, গিন্নি, কার সাথে কথা বলছো? বাড়ি তো আমি আর তুমি ছাড়া কেউ নেই। তাহলে তুমি কার সাথে কথা বলছিলে? হাবুর সাথে কথা বলছিলাম। হাবু এ সাত সকালে আবার কোথা থেকে আসলো? বাবা খবর পাঠিয়েছে, বিকালে বাবার বাড়ি যেতে বলেছে। আরে বাবা, ঘুম থেকে উঠতেই তো একটা জব্বর খবর দিলে। শীতের দিনে শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খাবার খাবো, শীতের নানান রকমের পিঠা পায়েস খাবো। আহা, কি যে মজা! আরে তুমি তো খুশি হলে, যাক বাবা, বাঁচা গেল। আমি তো আরো ভাবলাম বাবার বাড়ি যাবার কথা বললে তুমি রেগে যাবে। দূর পাগল, শ্বশুর বাড়ি যাবার কথা শুনে আবার রাগ করে কে? বলে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। হয়েছে, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি রান্নাটা সেরে নিই। তাড়াতাড়ি হাতের কাজকামগুলো সেরে নিতে হবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, রান্নাটা তাড়াতাড়ি শেষ করো। হা 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 হা, গিন্নি, এই শীতের দিনে ধোঁয়া উঠা গরম ভাত তরকারি খেতে খুব মজা লাগে। আহা হা হা, খুব স্বাদ হয়েছে গো। আমার গিন্নির হাতের রান্না খেতে ভারী মজা। হয়েছে হয়েছে, থাক আর বলতে হবে না। ও মা, বউয়ের প্রশংসা করতে তো হবেই, এতে থামবো কেন? বলছি, যদি রাগ না করো তবে একটা কথা বলবো। আরে বাবা বলো, রাগ করবো কেন? বলছি, খেয়ে বাজারে গিয়ে একটা ইলিশ কিনে আনো না। আমার বাবা ইলিশ খেতে খুব ভালোবাসে। যাবার সময় বাবার জন্য একটা ইলিশ মাছ নিয়ে যাব। কি বলো গিন্নি, ইলিশ? এই শীতে ইলিশ কোথায় পাবো? বাজারে তো মাসখানেক ধরেই কোনো ইলিশ মাছ নেই। এই জন্যই তো ইলিশ মাছ আনতে বলছি।
কোথাও ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না এটা সবাই জানে, বাবা মাও জানে। তার মধ্যে যদি তুমি বাবার জন্য ইলিশ মাছ নিয়ে যাও তাহলে আমার বাবা কত খুশি হবে বলো তো। খুশি হবে সেটা না হয় বুঝলাম, কিন্তু শীতের দিনে ইলিশ পাবোটা কোথায়? কোথায় পাবে সেটা আমি জানি না, কিন্তু একটা ইলিশ মাছ তো তোমাকে আনতেই হবে। কিন্তু গিন্নি আমার কথাটা শোনো। না না না, আমি আর কিছু শুনতে চাই না। এখন খাবার খেয়ে বাজারে গিয়ে তুমি ইলিশ আনবে, ব্যাস, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। দেখি ঠিকই না, আমার বাবার জন্য ইলিশ নিয়েই তবেই বাড়ি আসবে। আজ একটা ইলিশের ব্যবস্থা করতেই হবে, সে যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। এরপর রবি ব্যাগ নিয়ে বাজারে রওনা দিল। বাজারে গিয়ে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো বাজারে সব মাছ আছে, কিন্তু কোথাও ইলিশ নেই। আরে রবিদা, বাজারে এসে এদিক ওদিক তাকিয়ে কি খুঁজছো? সামনে এত বড় বড় মাছ পড়ে আছে, এগুলো কি পছন্দ হচ্ছে না? আরে জগাই, আজ আমার এসব মাছ লাগবে না। এখানে তো প্রায় সব ধরনের মাছই আছে, তুমি আবার কোন মাছ নেবে গো? ভাইরে, ইলিশ মাছ আছে, আমি তো ইলিশ মাছ খুঁজছি। কি বললে? এই শীতে ইলিশ মাছ? না না ভাই, আমার কাছে তো ইলিশ মাছ হবে না। তাহলে কার কাছে ইলিশ পাবো সেটা বলতে পারবি? কারোর কাছেই এখন ইলিশ পাওয়া যাবে না। আরে লুকোনো টুকোনো থাকলে বল, টাকা বেশি লাগলে বেশি দেব, তবু একটা ইলিশ মাছ দে। আরে রবিদা, টাকা কোনো বিষয় না, তুমি আমার একটা পাক্কা খরিদ্দার, তোমার কাছে মিথ্যে বলবো কেন? মাছ না থাকলে তোমাকে কোথা থেকে দেবো বলো তো? আচ্ছা ঠিক আছে, দেখি কোথাও ঘুরে পাই কিনা। আচ্ছা রবিদা, বলো তো, এই শীতের সময় তোমার হঠাৎ ইলিশের প্রয়োজন পড়লো কেন? আর বলিস না রে জগাই, বিকালে শ্বশুর বাড়ি যেতে হবে। আমার শ্বশুর মশাই আবার ইলিশ মাছ খেতে ভারী পছন্দ করে। এখন গিন্নির আবদার হলো যাবার সময় যে করেই হোক একটা ইলিশ মাছ নিয়ে যেতেই হবে। ও বাবা, তাহলে তো বিপদ। এখন কি করবে তাহলে? দেখি আর কয়েকজনের কাছে গিয়ে দেখি মাছ পাওয়া যায় কিনা। আচ্ছা রবিদা, ঠিক আছে, দেখো, ভাগ্যে থাকলে পেতেও পারো। এরপর রবি একে একে সবাইকে জিজ্ঞেস করলো, কিন্তু সবার এক কথা, বাজারে ইলিশ নেই, এখন ইলিশ পাওয়া যাবে না। মনটা খারাপ হয়ে গেল রবির, কিন্তু সে হাল ছাড়ল না। ভাবল জেলেদের ঘাটে যাবে, জেলেদের বলবে নদী থেকে টাটকা ইলিশ ধরে দিতে। এরপর রবি নদীর ধারে যাবার পথে রওনা দিল। কি ভাই, এভাবে নদীর পাড়ে এসে ঘোরাঘুরি করছো কেন? কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, জেলেদের খুঁজছি। আমরাই তো জেলে, বলো কি করতে খুঁজছো? টাটকা টাটকা মাছ লাগবে বুঝি? হ্যাঁ ভাই, একেবারে আমার মনের কথাটা বলেছ। তা কি মাছ লাগবে? আমার একটা ইলিশ মাছ লাগবে। আমার শ্বশুরের ইলিশ মাছ খুব পছন্দ। বিকালে শ্বশুর বাড়ি যাব, একটা ইলিশ না হলে হবেই না। ভাই, ইলিশ মাছ ছাড়া যে মাছ বলবেন সব মাছ দিতে পারবো, কিন্তু ইলিশ মাছ দিতে পারবো না। না না ভাই, অমন করে বলো না। সারা বাজারে না পেয়ে সব আশা নিয়ে তোমাদের কাছে এসেছি, তোমরাও না বললে তো আমার মহা বিপদ হয়ে যাবে। আরে ভাই, শীত পড়েছে তো, এখন নদীতে ইলিশ পাওয়া যায় না। শিবু থাম, চেষ্টা করলে হয়তো নদীতে ইলিশ পাওয়া যেতে পারে। কেমন করে রে কালু? কাল রাতে নদীতে একটুখানি আলো দেখেছিলাম, জলের নিচে যেন কিছু চকচক করছিল, মনে হচ্ছিল যেন একটা বড় রূপালী ইলিশের ঝাঁক নদীতে এসেছে। আচ্ছা ভাই, একটু চেষ্টা করে দেখো না,
আমি টাকাটা একটু বাড়িয়ে দেব, একটু চেষ্টা করো না। মাছটা আমার খুব দরকার, না হলে তোমাদের এত জোর করতাম না। এত করে যখন বলছেন, ঠিক আছে, একটু চেষ্টা করে দেখতে পারি। তবে আজ নদী ভয়ানক ঠান্ডা, নৌকো ভাসাবো, কিন্তু যদি কিছু না পাই তবে রাগ করতে পারবেন না। না না ভাই, শুধু একটু চেষ্টা করলেই হবে, না পেলে কোনো রাগ করব না। কালু আর শিবু নৌকা ভাসালো। রবি তীর থেকে দাঁড়িয়ে দেখছিল নদীর জল কুয়াশায় ঢেকে গেছে। শিবু, মনে হচ্ছে এই লোকটার কপাল ভালো আছে। দেখ, জালের মধ্যে কেমন চকচক করছে, মনে হচ্ছে ইলিশ আছে। জানি না, জান টানতে হবে, ভাগ্য ভালো হয়ে থাকতেও পারে। আরে বাহ, একটাই মাত্র ইলিশ উঠেছে। কালুদা, এটা তো সাধারণ ইলিশ না, একবারে রূপোর মতো চকচক করছে। মনে হচ্ছে জাদুর মতো কোথা থেকে ভেসে এসেছে কে জানে। হ্যাঁ রে, আমারও তো তাই মনে হচ্ছে। না হলে শীতের মধ্যে ইলিশ তো কখনো পাইনি। নাও চলো, এবার পাড়ে চলো। আপনার ভাগ্যে এই ইলিশটা ছিল, তাই একবারেই জালে ধরা পড়েছে, তাও আবার এক জালে মাত্র একটাই মাছ। অনেক ধন্যবাদ ভাই, আজ বড্ড বাঁচালে। গিন্নির আর গিন্নির বাবার মুখ আজ হাসিতে ভরে যাবে। এই নাও তোমাদের টাকা। আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আবার কোনো মাছ লাগলে আসবেন। আচ্ছা আচ্ছা, আসবো। এবার থেকে সব মাছ তোমাদের এখান থেকেই নেব। কত বড় উপকার করলে তোমরা আমাকে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো গো, দেখে যাও কি এনেছি। নিশ্চয়ই ইলিশ মাছ এনেছে। ইস, আমার জামাইটা বড্ড ভালো, আমার সব কথা শোনে। কি গো গিন্নি, হাসতে হাসতে আসছো যে? ও মা, তোমার মতো স্বামী যার আছে সে হাসবে না তো কি করবে? আমি জানি তুমি আমার বাবার জন্য ইলিশ মাছ এনেছো। আরে গিন্নি, তুমি কি করে বুঝলে? তোমার ডাক শুনেই বুঝে গেছি। এই মাছটা জোগাড় করতে গিয়ে আমার নাকের পুটা চোখের জল এক হয়ে গেছে। মাছ খুঁজতে যে আমি কোথায় কোথায় গেছি। আমি জানতাম তুমি ঠিকই আনবে। এখন এনেছি বলে কত প্রশংসা করছো, আর যদি না আনতে পারতাম তাহলে তো আমার রক্ষে ছিল না। ওসব বাদ দাও তো, চলো এবার গোছগাছ করে বাবার বাড়ির জন্য বেরোতে হবে। নাও গিন্নি, ইলিশ মাছটা ঘরে ঠিক করে রাখো, আমি গোসল সেরে আসি। দাও। আরে বাহ, মাছটা তো একবারে টাটকা। টাটকা মানে একেবারে নদী থেকে ধরে নিয়ে এসেছি। বাহ, টাটকা ইলিশ মাছ দেখলে আমার বাবা তো বড্ড খুশি হবে। লতা মাছটা নিয়ে ঘরে চলে গেল আর রবি গোছল করতে গেল। কিছু সময় পরে লতা আর রবি শ্বশুরবাড়ির জন্য বেরোলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই নাও তোমার বাজার এনেছি। আরে সেই সকালবেলায় বাজারে গেছো, আরে এখন তোমার ফেরার সময় হলো? বাজারের যে লিস্টটা ধরিয়ে দিয়েছো তা সবকিছু কিনতে কিনতেই তো এই সময় লেগে গেল। এত বাজার সদাই দিয়ে তুমি করবেটা কি শুনি? ও মা, সে কি কথা বলছো? আমার 10টা না 5টা না, একটা মাত্র জামাই আসবে, তাকে একটু রান্না বান্না করে খাওয়াতে হবে না নাকি? না, সে তো খাওয়াবে, না খাওয়ালে কি আমাদের মান সম্মান থাকবে নাকি?
তাহলে বলছো কেন? না, আমি কিছু বলছি না। নাও বাজার সদাইগুলো বের করে দেখে নাও তুমি যা যা বলেছিলে সব আছে কিনা, পরে যেন আবার বক বক করবে না। হ্যাঁ, দেখছি। ওগো, তোমাকে না ইলিশ মাছ আনতে বলেছিলাম, তা ইলিশ মাছ আনোনি কেন? বাজারে ইলিশ মাছ নেই, এজন্যই তো আনিনি। বাজারে মাছ নেই মানে? নিজের খাবার সময় তো ঠিকই কিনে আনো, আর আমার জামাইয়ের জন্য আনতে বললাম অমনি মাছ না নিয়ে চলে এসেছো। আরে গিন্নি, ইলিশ মাছ তো আমার পছন্দের মাছ, বাজারে থাকলে কি আমি না নিয়ে আসতাম নাকি? জামাইটা আমার কতদিন পরে আসবে, ইলিশ মাছ না খেতে দিলে কি আমাদের মান সম্মান থাকবে? আরে বাবারে, বললাম তো ইলিশ মাছ বাজারে নেই, তাহলে আমি কোথা থেকে আনবো? থাক, তোমাকে আর কিচ্ছুটি আনতে হবে না। আমার মেয়ে জামাইকে আমি নুন ভাত যা পারি তাই খাওয়াবো। ওই দেখো, রাগ করছো কেন? বড় বড় কাতলা মাছ, মাংস, ডিম, তরকারি সব তো এনেছি। ইলিশ পাইনি তাই আনিনি, এতে নুন ফ্যানের কথা বলছো কেন? মা, ও মা, তোমরা কি নিয়ে এত জোরে জোরে কথা বলছো বলো তো? বাইরে থেকে তোমাদের আওয়াজ শোনা যাচ্ছে। হায় হায়, রান্না বান্না কিছুই করতে পারলাম না, মেয়ে জামাই চলে এসেছে, এবার কি হবে? রান্না না করে আরেকটু ঝগড়া করো। এখন চলো আগে মেয়ে জামাইকে ঘরে আনি। মা লতা, তুই কেমন আছিস? মা, আমি ভালো আছি। মা বাবা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তা বাবা জি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বাবা, মা, আপনারা কেমন আছেন? আছি বাবা, আমরা ভালো আছি। আসো বাবা, ঘরে আসো। কি গো গিন্নি, জামাই মেয়েকে কি দরজায় দাঁড় করিয়ে রাখবে নাকি? ঘরে নেবে না? ওমা, তাই তো। আসো জামাই বাবা, ঘরে এসো। লতা মা, আয় ঘরে আয়। লতা, তোরা বস, আমি চা নাস্তা নিয়ে আসি। আরে মা, দাঁড়াও। মা, বাবা, দেখো আজ তোমাদের জামাই তোমাদের জন্য কি এনেছে। ওমা, তোরা আবার কি আনতে গেলি? এই দেখো, তোমাদের জামাই তোমাদের জন্য ইলিশ মাছ এনেছে। ইলিশ? এই শীতের দিনে ইলিশ? হ্যাঁ বাবা, তোমার না ইলিশ মাছ খুব পছন্দ, তাই তোমার জামাই তোমার জন্য ইলিশ এনেছে। মা গো মা, বাবা রবি, এই শীতের দিনে এমন টাটকা ইলিশ মাছ কোথায় পেলে? তোমার বাবা তো বলছিল বাজারে নাকি ইলিশ মাছ নেই। হ্যাঁ জামাই বাবা, আমি তো সারা বাজার খুঁজেও কোনো মাছ পেলাম না, আর তুমি এই শীতের দিনে এমন টাটকা ইলিশ মাছ কোথায় পেলে? হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে, বাজারে কোনো ইলিশ মাছ নেই। তাহলে তুমি ইলিশ মাছ কোথা থেকে আনলে বাবা? মা, তোমার জামাই বাজারে না পেয়ে নদীতে গিয়ে জেলেদের দিয়ে ইলিশ মাছ ধরিয়ে এনেছে। তা বাবা, খামোখা এত কষ্ট করতে গেলে কেন? খামোখা হবে কেন মা? বাবা তো ইলিশ মাছ খুব পছন্দ করে, আপনাদের জন্য তো এটুকু কষ্ট করতেই পারি। জামাই বাবাজি, আজ সত্যি সত্যি আমার দিন সার্থক। তোমার মতো জামাই আমি বড় ভাগ্য করে পেয়েছি। জামাই বাবাজি, আজ তুমি যা করেছো সেটা শুধু দায়িত্ব নয়, এটা ভালোবাসা। ভালোবাসা থাকলে মানুষ কষ্ট করে হলেও আপনজনের মুখে হাসি ফোটায়। শীতের দিনে ইলিশ এনে তুমি সেটা প্রমাণ করে দিয়েছো। জামাইটা কার সেটা দেখতে হবে না? ওগো, সবাই বলে না, ভালোবাসা আর দায়িত্ববোধ মানুষকে অসম্ভবকে সম্ভব করতে শেখায়। নাও গিন্নি, এবার শীতের দিনে জামাইয়ের আনা ইলিশ মাছ মজা করে খাও। হ্যাঁ গো, খাবই তো, আমার জামাই এনেছে বলে কথা।